পিডব্লিউডি দপ্তরের কর্মী নিয়োগ না করলেও হবে। বন দপ্তরে কর্মী নিয়োগ না করলেও হবে। সরকারি সংস্থাগুলো যদি জাহান্নামে যায় যাক। কিন্তু তুমি যদি ভোটের আগে কিছু মানুষকে টাকা দিয়ে দিতে পারো, মানুষ তাতে খুশি হচ্ছে। এই যে বিস্ফোরক অবস্থা বেকারদের, কোনো বাড়িতে চাকরি নেই, অন্ততপক্ষে বেকার ভাতার ঘোষণা এটার স্বীকৃতি দিন। কিন্তু খুব দুঃখের সাথে তোমায় বলি, এই বাজেটে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বকেয়া 25% বা আরো পরবর্তী বিভিন্ন যে দফায় বকেয়া দিতে হবে, তা নিয়ে একটি কথাও নেই। আমি মনে করি দীর্ঘমেয়াদী উন্নতি যদি তুমি না করো, তাহলে পুরো বাঙালিকে তুমি কাঙাল বানাবে। পুরো বাঙালিকে তুমি ভিখারি বানিয়ে ফেলেছো। টিকে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের হাতে টাকা তুলে দিচ্ছে। আজকে যেভাবে বাজেট করা হয়েছে, এটা ভোটের দিকে তাকিয়ে ভোট কেনার বাজেট। সরকারি টাকাকে ভোটের আগে দিয়ে তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে এবং হবেও। ভোটের আগে রাজ্য বাজেট, আমরা বাজেটে দেখতে পাচ্ছি ডিএ, আজকে অতি প্রতীক্ষিত যে ডিএ মামলা, সেই ডিএ মামলার রায় একেবারে কর্মচারীদের পক্ষে গেছে এবং ঠিক তার পরেই 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার আরো 500 টাকা বাড়ানো হয়েছে। এটা কি পুরোটাই ভোটের স্ট্র্যাটেজি বলা যেতে পারে? দেখো, আমরা কিন্তু নিশ্চিত ছিলাম যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে। কিন্তু আমি আশাহত হয়েছি। আমি ভেবেছিলাম যে অন্তত অ অ দ্বিগুণ করা হবে। কিন্তু মাত্র ৳500 জেনারেল ক্যাটেগরির জন্য বেড়েছে। আর যারা এসসি/এসটি তাদের ৳১৭০০ হয়েছে। ফলে আমি ভীষণ হতাশাগ্রস্ত। কারণ দেখো যে তুমি যখন কর্মসংস্থান দিতে পারছ না, তাহলে তুমি বেশি করে টাকা দাও অন্তত। সেই বেশি করে টাকা অ কিন্তু প্রত্যাশা মতন হলো না। তো বিহারের এই ধরনের টাকা দিয়ে মেয়েদের ৳১০,০০০ দেওয়া হয়েছিল। ৳১০,০০০ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে যারা পরবর্তী সময়ে কোনো উদ্যোগ নেবে, মানে কোনো কর্মসংস্থানের কাজে যুক্ত হতে চায়, তাদেরকে ব্যাপক পরিমাণে লোন দেওয়া হবে, ছাড় দেওয়া হবে। কিন্তু আমাদের এখানে এট এ টাইম তুমি ৳১০,০০০ দিচ্ছ না। তাহলে মানে এট এ টাইম টাকা দিলে কি হয়? সেই টাকাটা দিয়ে কিছু করা যায়। কোনো মানে মনে করো একটা দোকান করে নেওয়া যায় ছোটখাটো, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতন চা মুড়ি বিক্রি করে দেওয়া যায়। কিন্তু এখানে যে টাকাটা দেওয়া হচ্ছে এতটাই সামান্য যে প্রতি মাসেই সেটা খরচা হয়ে যাচ্ছে। ফলে সেই জায়গা থেকে আমি আশা করেছিলাম যে অন্তত ৳৫,০০০ এবার মানে তফসিলি জাতি উপজাতিদের জন্য, আর সাধারণ যারা আছেন, সাধারণ কাস্টের মহিলারা আছেন তাদের জন্য অন্তত ৳৪,০০০ দেওয়া হবে। কিন্তু যে পরিমাণটা বাড়ানো হয়েছে ওটা খুবই মিগার, ছোট্ট। কিন্তু তারপরেও তুমি কি মনে করো, মানে কেন আমি এই মানে পরিমাণটা একটু বেশি বা এই পরিমাণটা আমি এক্সপেক্ট করেছিলাম। তার কারণ কিছু টাকা যদি তুমি দিতে পারো, তাহলে মানুষ ওই চায়ের কেটলিটা নিয়ে বসতে পারে। কিন্তু তুমি যদি সেই টাকাটা যদি না বাড়াও, ওই সামান্যতম টাকা দিয়ে কিন্তু খরচাই হয়ে যায় তার ব্যক্তিগত। ফলে তার সঞ্চয় করার সুযোগ থাকে না। ফলে যেভাবে যতটুকু পরিমাণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়েছে সেটা আমি মনে করি যথেষ্ট নয়। কিন্তু তারপরেও ভোটের রাজনীতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ভোটের রাজনীতির জন্য তুমি যদি দেখো, তাহলে বিহারে কিন্তু এই ভোটের আগে মেয়েদেরকে টাকা বাড়িয়ে, মহিলাদেরকে টাকা দিয়েই কিন্তু ভোটে জয়ী হয়েছিল নীতিশ কুমার। ফলে তৃণমূল কংগ্রেস এখন যেটা করবে, মহিলাদের দিয়ে ফর্ম ফিল আপ ইত্যাদি নানা রকম করবে। টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে দিবে। প্রত্যেক তৃণমূল কংগ্রেসের নেতারা গিয়ে বলবে যে লক্ষ্মীর ভান্ডার যদি মানে লক্ষ্মীর ভান্ডার পেতে হয় আমাদেরই ভোট দিতে হবে। তাহলে এই মানে ভাবে কিন্তু অ্যাকচুয়ালি ভোটটা হয় এবং তার সাথে পেশি শক্তি, মানি পাওয়ারের যে যে প্রভাব, সেটা তো ভোটে থাকে। তাহলে ভোট কিন্তু এখন যদি তুমি দেখো, তাহলে কিছু টাকা মানুষের হাতে গুঁজে দিয়ে ভোট হচ্ছে। এটা শুধু পশ্চিমবাংলায় হচ্ছে এটা ভুল। এটা বিহারে তো কয়েকদিন আগে দেখলাম, হরিয়ানাতে দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি, দিল্লির নির্বাচনে দেখেছি। ফলে এখন একটা ট্রেন্ডই হয়ে গেছে যে তোমাকে সেতু নির্মাণ না করলেও হবে। কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমাকে শিক্ষক নিয়োগ না করলেও হবে। তোমাকে পিডব্লিউডি দপ্তরের
উম কর্মী কর্মী নিয়োগ না করলেও হবে। বন দপ্তরে কর্মী নিয়োগ না করলেও হবে। সরকারি সংস্থাগুলো যদি জাহান্নামে যায় যাক। কিন্তু তুমি যদি ভোটের আগে কিছু মানুষকে টাকা দিয়ে দিতে পারো, মানুষ তাতেই খুশি হচ্ছেন। বেকার যুবকদের জন্যও তো দেহাটা দেখো করে এই দেওয়া। বেকার যুবকদের যে কর্মসূচি যেটা উনি বলছেন, সেইটা কিন্তু সেই টাকাটা ৳১৫০০ করে প্রতি মাসে। ইতিমধ্যেই বেকারদের জন্য তিনি যুবশ্রী প্রকল্প করেছেন। তাহলে যুবশ্রী প্রকল্পে তো টাকা দেওয়াই ছিল। তাহলে যুবশ্রী বা অন্যান্য ভাতা বাদ দিয়ে কতটুকু আর বেকার আছে? তবে যেভাবে প্রজেক্টটা নির্মাণ হয়েছে, ৫ বছরের জন্য তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে ৳১৫০০ করে। এটা এই নির্বাচনে কিন্তু এখনই চালু হবে না। এটা হুম। চালু হবে আগস্ট মাস থেকে। তাহলে এই সরকার আসবেই এর গ্যারান্টি কোথায়? তাহলে সরকার আগ বাড়িয়ে এই মাসের থেকে এক্সপেন্ডিচার যেগুলো হবে সেগুলো বলতে পারত। তাহলে মানে এটা কিন্তু অনেকটাই হলো যে তোমার গিয়ে স্বপ্নের পোলাও খাওয়ার মতন। ধরো এটা হলো প্রতিশ্রুতি। তুমি তো তারপরে পালন নাও করতে পারো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। উনি তো দেননি। তাহলে প্রতিশ্রুতিই থাকে। প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে তফাৎ আছে। কিন্তু আমি বলব যে রাজ্যে বেকারত্বের বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় অনুধাবন করতে পেরেছেন যে এখন কেবলমাত্র এটা বিরোধীদের সমালোচনার জায়গা নয়। রাজ্যে যে বিস্ফোরক অবস্থা বেকারদের, কোনো বাড়িতে চাকরি নেই, অন্ততপক্ষে বেকার ভাতার ঘোষণা এটার স্বীকৃতি দিল। এই স্বীকৃতিটা সরকারি স্তর থেকে এলো যে রাজ্যে ভয়ঙ্কর বেকার, সেই জন্য বেকার ভাতা দিতে হচ্ছে। না হলে ক্ষোভ বিক্ষোভ সরকারের বিরুদ্ধে উঠে আসবে। দ্বিতীয় যে বিষয়টা, যে বাজেটে তুমি যদি লক্ষ্য করো তাহলে কোনো প্রাথমিক স্কুলের মডার্নাইজেশন বা আধুনিকীকরণ নিয়ে একটি কথাও নেই। সেকেন্ডারি স্কুলগুলোর অবস্থা দুরবস্থা। তুমি দেখেছো যে বৃষ্টি হলে ছাতা ধরতে হয়। একেবারে ক্লাসরুমে ছাতা ধরে ক্লাস করে, সেই ছবি আনন্দবাজারে বেরিয়েছে। ফলে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কি করে হবে? স্কুলগুলো শ্রীবৃদ্ধি কি করে ঘটবে? প্রাথমিক স্কুলগুলো ৭,২০০ স্কুল বন্ধ হয়ে আছে। তাদের সেই স্কুল পুনর্গঠন করা হবে কিনা? সেখানে শিক্ষক নিয়োগ কিভাবে হবে? কতটুকু হবে? তার কোনো রোড ম্যাপ নেই। থাকার কথাও ছিল না। কারণ সরকার এই বিভিন্ন যে ভাতাগুলোতে সেগুলো বৃদ্ধি করতে গিয়ে কোষাগার প্রায় শূন্য। এবং একই সাথে তোমায় বলতে চাই, আমাদের রাঢ়বঙ্গে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, তারপরে পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামে এখনো বৃষ্টির জলের উপরে চাষ হয়। এখনো কৃষকরা এক ফসলি জমি তাদের। অর্থাৎ একবার মাত্র বৃষ্টির জলে, বর্ষার জলে ধান চাষটা হয়। সেইখানে মানে সেচ নিয়ে যাওয়া, সেখানে খাল কাটা, সেখানে সেচের ব্যবস্থা নিশ্চিত করা, তার কোনো সামান্যতম রূপরেখা এই বাজেটে নেই। অর্থাৎ কৃষি বিকাশের জন্য পশ্চিমাঞ্চলের কিভাবে মানে সেচ নিয়ে যাব, সেচ ছাড়া তো তুমি জানো চাষ হয় না। আবার একই সাথে তুমি যদি লক্ষ্য করো যে আহ, বন দপ্তর থেকে শুরু করে মৎস্য দপ্তর বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যয় বরাদ্দ কার্যত নামমাত্রে, এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের অনুদানটাকে সঙ্গে নিয়ে ব্যয় বরাদ্দ দেখান। তার ফলে প্রকৃত রাজ্য সরকার কতটুকু ব্যয় করবে বিভিন্ন দপ্তরে সেটা ধরা পড়ে না। সবচেয়ে বড় মানুষের চোখ ছিল যে এইবার যেহেতু সুপ্রিম কোর্টের রায়টা ডিএ নিয়ে এসে গেছিল, ডিএ যে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ঘেউ ঘেউ নয় কুকুরের, এটা যে তাদের ন্যায়সঙ্গত দাবি, সেটা আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এবং একই সাথে সুপ্রিম কোর্ট বলেছে যে ইমিডিয়েটলি ২০০৮ সাল থেকে যে বকেয়া ডিএ কর্মচারীরা পাবেন তার ২৫% ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে এবং বাকি একটি কমিটি তৈরি করে
বিভিন্ন কিস্তিতে মেটাতে হবে, সেটাও ১ম কিস্তি ৩১শে মার্চের মধ্যে অর্থাৎ নির্বাচনের আগেই, এবং সেটা সুপ্রিম কোর্টে রিপোর্ট করতে হবে। কিন্তু খুব দুঃখের সাথে তোমায় বলি, এই বাজেটে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বকেয়া ২৫% বা আরো পরবর্তী বিভিন্ন যে দফায় বকেয়া দিতে হবে, তা নিয়ে একটি কথাও নেই। মুখ্যমন্ত্রীর মুখে কুলুপ, বাজেটে কুলুপ। তাহলে যে প্রত্যাশা নিয়ে মানুষ সুপ্রিম কোর্টের রায়টাকে স্বাগত জানিয়েছিল, শেষ পর্যন্ত যদি সুপ্রিম কোর্টের রায় না মানে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কোর্টের রায়গুলোকে অবজ্ঞা করছেন, নানা ট্যাকটিক্যালি সেগুলোকে থেকে এড়িয়ে যাচ্ছেন, রায়গুলো ইমপ্লিমেন্টেশন করার প্রশ্নে তিনি পিছিয়ে যাচ্ছেন, বা কখনো কখনো নানা কৌশল নিয়ে কোর্টের রায়কে সাপ্রেস করছেন, বাইপাস করছেন, কোর্টের রায়কে অবমাননা করছেন। ফলে এইটা আরেকটা জায়গা যে আহ, বাজেট কেবলমাত্র কি ভোট কেনার জন্য কিছু গুচ্ছের টাকা বিভিন্ন বর্গের মানুষকে ভাগ করে দেওয়া, অর্থাৎ কিছু টাকা মানুষের হাতে হাত গরমে দিয়ে ভোটে জয়ী হচ্ছে রাজনৈতিক দলগুলো, তৃণমূলও সেই পথ নিয়েছে। কিন্তু প্রশ্নটা আমাদের দীর্ঘমেয়াদী প্রশ্ন, যে যেভাবে টাকা, সরকারি টাকা বিতরণ করে শাসক দল জয়ী হচ্ছে, তার ফলে একটা সম প্ল্যাটফর্ম থাকছে না। তোমার ট্যাক্সের টাকা আছে, ট্যাক্স পেয়াররা চাইছে স্থায়ীভাবে টেকসই উন্নয়ন হোক, স্কুলে ব্যয় হোক, কলেজের জন্য ব্যয় হোক, কৃষিক্ষেত্রে ব্যয় হোক, শিল্পক্ষেত্রে ব্যয় হোক, রাস্তাঘাটের জন্য ব্যয় হোক, পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়নে ব্যয় হোক। আর তুমি কি করছো? ট্যাক্স পেয়ারের টাকাটা বিভিন্ন বর্গের মানুষের হাতে তুলে দিয়ে বলছো যে ভাই টাকা দিয়েছি, আমায় ভোট দিস। এবং এটা মারাত্মক ফল দেয়। ফলে তুমি যে প্রশ্নটা আমাকে করেছিলে যে স্যার আজকের বাজেটে তো মমতা বন্দ্যোপাধ্যায় কল্পতরু, একে ৫০০ টাকা বাড়িয়ে দিয়েছে, একে ৩০০ টাকা বাড়িয়ে দিয়েছে, বেকারদের জন্য আগস্ট মাসে কবে কি করবে সেটাও জানিয়ে দিচ্ছেন। তাহলে মানে ভোটটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই যাবে। ঠিকই, মানুষ যেহেতু এই মুহূর্তে গভীরভাবে ভাবছেন না যে আমার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বেশি ইম্পর্টেন্ট ভাতা পাওয়ার থেকে, ফলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটের মাধ্যমে সুবিধে করে নিলেন, ভোটারদের মন জয় করবার মতন জায়গা তৈরি করে নিলেন। যদিও একজন ক্রিটিক হিসাবে, একজন অধ্যাপক হিসাবে আমি মনে করি দীর্ঘমেয়াদী উন্নতি যদি তুমি না করো, তাহলে পুরো বাঙালিকে তুমি কাঙ্গাল বানাবে, পুরো বাঙালিকে তুমি ভিখারি বানিয়ে ফেলেছো, পুরো বাঙালিকে তুমি ভাতাজীবীতে পরিণত করেছো। নিশ্চয়ই তুমি ভাতার মাধ্যমে জয়ী হবে, নিশ্চয়ই তোমাকে তৃণমূল কংগ্রেসকে কেউ ছুতেই পারবে না, কারণ মানুষকে টাকা গুঁজে দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট কিনে নিচ্ছে। কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, অর্থাৎ হাতে কিছু টাকা গুঁজে দিয়ে ভোট কেনার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বাঙালিকে কাঙালে পরিণত করছে। দেখো, তুমি আমায় বলতে পারো যে স্যার সারা ভারতবর্ষেই তো এই ধরনের দান খয়রাতি রাজনীতি চলে, কিছু টাকা গুঁজে দিয়ে ভোট কেনা হয়, ঠিক। কিন্তু অন্য অধিকাংশ রাজ্যের সাথে পশ্চিমবাংলার তফাৎটা কোথায়? কর্ণাটক বা তামিলনাড়ুতে এই টাকা অনেক আগের থেকেই দেওয়া হয়, এবং ভোট টাকা দিয়ে ভোট ওখানে কেনা হয়। কিন্তু ওখানে সরকার কলকারখানা বা বিনিয়োগের প্রশ্নে কোনো আপোষ করে না। ওখানকার সরকার, তারা রাস্তাঘাট নির্মাণে যথেষ্ট পরিমাণে উদ্যোগী। ওখানকার সরকারের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এতটাই উন্নতি করেছে যে পশ্চিমবাংলা থেকে হাজার হাজার ছেলে ব্যাঙ্গালোরে পড়তে যায়, চেন্নাইয়ে পড়তে যায়, তারা পুনেতে পড়তে যায়। ফলে অন্য রাজ্যে ডেভেলপমেন্ট করে তারপরে মানুষের হাতে টাকা গুঁজে দিচ্ছে, কিন্তু আমার রাজ্যে কেবলমাত্র ধার করে ৭.৫ লক্ষ কোটি টাকার ধার হয়েছে। সেই বিপুল পরিমাণে টাকা ধার করে স্থায়ী শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান পরিকাঠামোর বিকাশ না ঘটিয়ে
কেবলমাত্র ভোটে টিকে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের হাতে টাকা তুলে দিচ্ছে। এইটাই হলো বড় পার্থক্য। অন্য রাজ্যেও দান খয়রাতির রাজনীতি আছে, কিন্তু সেখানে পরিকাঠামোগত বিকাশ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অর্থাৎ স্থায়ী উন্নতিগুলোকে করে মানুষের হাতে টাকা গুঁজে রাজনৈতিক দলগুলো ভোটে জিতছে। আর আমাদের রাজ্যে কেবল পাড়ার ক্লাবকে দুর্গাপূজাতে ভোটে জিতছে। আর আমাদের রাজ্যে কেবল পাড়ার ক্লাবকে দুর্গাপূজাতে, তারপরে ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা থেকে শুরু করে বয়স্ক ভাতা থেকে শুরু করে সমস্ত ধরনের ভাতা। ফলে রাজ্যটা কার্যত ভাতা জীবিতে পরিণত হয়েছে। ভাতা সর্বস্ব পরিণত হয়েছে। যার জন্য তুমি দেখবে এখন রাস্তাঘাটের কি বেহাল অবস্থা। রাস্তাঘাট দিয়ে যারা যাতায়াত করে তারা জানে যে কি দুরবস্থা। টাকা নেই, পুরসভাগুলোতে টাকা নেই, পঞ্চায়েতগুলোতে টাকা নেই। তুমি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিল, কলকাতা শহরটা অল্প সময়ের মধ্যে উনি অন্তত সাজিয়েছিলেন। ডাইভার্ট মানে ডাইভারশন করেছিলেন, মানে ডিভাইডার করেছিলেন। তারপরে ত্রিফলা লাইট লাগিয়েছিলেন। এখন ত্রিফলা লাইট একটাও নেই। রাস্তায় অন্ধকার। রাস্তার কলকাতা শহরের মানে এদিকে ওদিকে খানাখন্দয় ভর্তি। ইলেকট্রিকের তারগুলো দেখবে মানে একেবারে খারাপ শহরে যেভাবে যায়, মানে একেবারে আ বিজ্ঞাপনে ভর্তি। বিজ্ঞাপনের উম উম মানে ব্যানার পোস্টারে ভর্তি। শহরের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। পানীয় জল অধিকাংশ এই যে তুমি আমি যে পৌরসভায় আছো এখনো ভালো পানীয় জল পৌঁছতে পারছে না। ফলে মানুষ উম টাকা পেয়ে সন্তুষ্ট হচ্ছে। কিন্তু দীর্ঘস্থায়ী ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে না। তার ফলে বাজেটের আজকে যেভাবে বাজেট করা হয়েছে, এটা ভোটের দিকে তাকিয়ে ভোট কেনার বাজেট। সরকারি টাকাকে ভোটের আগে দিয়ে তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে এবং হবেও। কিন্তু বাঙালি হিসাবে কি আমাদের বিকাশ ঘটছে? বাঙালি হিসাবে কি আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের কোনো আমরা নতুন পথ খুঁজে পাচ্ছি? বাঙালি হিসাবে কি আমাদের ছেলেমেয়েরা নিজের রাজ্যে চাকরি পাচ্ছে? বাঙালি হিসাবে আমাদের কৃষকরা তারা কি মানে স্বনির্ভর হতে পারছে? বাঙালি হিসাবে আমাদের শ্রমিকরা কেন তুমি বলো তো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম মজুরি পায়? তুমি আমায় বলতে পারো যে পশ্চিমবাংলা হলো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্য, যেখানে মজুরির হার সবচেয়ে কম। এখানে একজন ৳২৫০ তে সারাদিন কাজ করে। আর সেটা কেরালাতে গেলে ৳১,০০০ পায় সে বা ৳১,২০০ পায়। তাহলে মানে তুমি অ্যাকচুয়ালি কাঙ্গাল করে রেখেছো। ভাতা দিয়ে কাঙ্গাল করে রেখে দিয়েছো। এবং একই সাথে তোমায় বলছি যে ৬ লক্ষ সরকারি কর্মচারী অবসর নেওয়ার পরেই তাদের নিয়োগ করার তুমি কোনো দায়িত্ব নিচ্ছ না। তুমি সেই টাকাগুলো দিয়ে ভোট কিনছো। কিন্তু স্থায়ীভাবে এই যুবক ছেলেদের চাকরি দিচ্ছ না, যুবতীদের চাকরি দিচ্ছ না। যে আ আ যুবশ্রী প্রকল্প ছিল সেটাই তুমি আরেকবার নাম ভাঙিয়ে আ তুমি বলছো যে আমি ৳১৫০০ ভাতা দিব। বেকারদের ভাতা যে রাজ্যে দিতে হয়, সে রাজ্যে যে শিল্প হয়নি, সে রাজ্যে যে পরিকাঠামোগত বিকাশ হয়নি, সে রাজ্যে যে বাণিজ্যের বিকাশ হয়নি, সে রাজ্যে যে কর্মসংস্থান নেই, সেটাই প্রমাণ করে। অর্থাৎ বেকারদের তুমি সামান্যতম কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারোনি। তার জন্যই তো আজকে তোমাকে ভাতার কথা বলে তাদেরকে শান্ত করতে হচ্ছে। এই বাংলা পিছিয়ে যাওয়ার বাংলা। এই বাংলা আমার আমার মতন মানুষ আমরা হয়তো সমালোচনা করছি, তৃণমূল কংগ্রেস ভাবছে, "ধ্যাৎ আমরা জয়ী হচ্ছি। আমরা ভোটে আমাদের জয়ী হচ্ছি।" আপনি ভোটে জয়ী হচ্ছেন, বাংলাকে পরাজিত